রিকশার হুট উঠানো, গতি মাধ্যম চলছে অনবরত। পাশাপাশি বসে আছে চিত্রা আর বাহার ভাই, চুপচাপ স্তব্ধ। অন্য সময় হলে চিত্রাই কত কথার জুড়ে নিয়ে বসতো, কিন্তু আজ তার মনে ভীষণ শোক। কথা বলা যাবে না, আর এই পাষণ্ড মানুষের সাথে তো আরও আগে কথা বলবে না সে। রাস্তার দুই সারিতে কৃষ্ণচূড়া গাছের মেলা, কি সুন্দর লাল টুকটুকে ফুল হাসছে অনবরত। রিকশার ক্রিং ক্রিং শব্দ। নীরবতা ভাঙল বাহার, বরাবরের মতন গা ছাড়াভাবে বলল। তার রঙ্গনা মিষ্টি তো খাওয়ালে না? চিত্রা অসহায় দৃষ্টিতে তাকালো। লোকটা তাকে খুঁচিয়ে কি মজা পায়? হৃদয়ের জ্বালা বাড়িয়ে কি তৃপ্তি মেলে লোকটার? ছোট্ট একটা শ্বাস ফেলে সে, বুকের ভেতর ভারী ভারী হয়ে ওঠে কষ্টরা। লোকটার সাথে কথাই বলবে না সে। অভিমান জমিয়ে রেখে লাভ কি? আমরা বাঁচবই বা কতদিন? বাহার ভাইয়ের গম্ভীর স্বর কাঁপন ধরালো চিত্রার চিত্তে। হুট করে তাকাতেই দুজনের চোখে চোখ পড়ল। সময়টা প্রয়োজনের তুলনায় বেশি মধুময় হলো। নিঃশ্বাসের গতি বেড়ে গেল অপ্রত্যাশিতভাবে। লজ্জারা খেলা করলো সর্বাঙ্গ চিত্রার। চিত্রা চোখ সরিয়ে নিল, বাহিরের দিকে দৃষ্টি নিবদ্ধ করতে করতে বলল। অভিমান অভিযোগ নেই আমার। না থাকাটাই স্বাভাবিক। পর মানুষের প্রতি অভিমান রাখতে নেই রঙ্গনা। বাহারের কণ্ঠে তুমুল গম্ভীরতা, কথার এমন তীক্ষ্ণতায় অভিমান করল অষ্টাদশীর হৃদয়। ঠোঁট ফুলিয়ে টলমল করে উঠল চক্ষুদয়। বাহার ছোট্ট ধমক দিল, গম্ভীর কণ্ঠে বলল। এই মেয়ে, কথায় কথায় কান্না করার স্বভাব বদলাও। কান্নাকে সস্তা বানিও না। নিজের সবটা সত্তাকে সবচেয়ে মূল্যবান রাখার চেষ্টা করবে, হোক কান্না কিংবা হাসি। আমি আপনার সাথে রাগ করেছি বাহার ভাই। তো রাগ করে থাকো, আমি কি তোমার রাগ ভাঙাতে এসেছি? বাহারের গা ছাড়া ভাবে চিত্রা গাল ফুলিয়ে বসে রইল। বাহার ভাই পকেট থেকে সিগারেট বের করে জ্বালাতে জ্বালাতে বলল। তোমায় জ্বালাতে এত সুখ লাগে কেন? কোনো দিন যেন যেচে জ্বলতে এসে ছাই হয়ে যাও। আপনি জ্বালালে ছাই হতেও রাজি। শুনো রঙ্গনা, অনুভূতির এমন প্রকাশ্যে বর্ণনা আমার পছন্দ না। অনুভূতি গোপন রাখতে হয়, তবেই না মূল্যবান হবে। বাহারের কথায় অপমানিত হলো চিত্রা, সাথে তাজ্জব বনেও গেল। ততক্ষণে রিকশা এসে থেমেছে বাড়ির সামনে। চিত্রা ভাড়া মিটিয়ে দিতে দিতে বলল। আর অনুভূতি মেলে ধরবো না বাহার ভাই। সবাই তো সবটার মূল্য দিতে জানে না। আমি ভুলেই গেছিলাম। চিত্রার তীক্ষ্ণ কথাতেও হেলদোল হলো না বাহারের। সে বরং বেশ গা ছাড়াভাবেই বলল। এই যে মেয়ে রঙ্গনা, তোমার মুখে অভিমান মানাই অভিযোগ না। চিত্রা ততক্ষণে বাড়ির ভেতরে চলে গেছে। বাহার ছোট একটা শ্বাস ফেলে। দীর্ঘশ্বাসের হাহাকার ভেসে গেল তার সাথে। আজ টিউশনিটাও চলে গেছে। এমন মানুষের প্রেমে মত্ত হওয়া মানায়, যার বাসা মরাই ঠিক নেই। আফসোসগুলো সে হাওয়ায় মিলিয়ে গান ধরে। জীবন দিলা কাঞ্চা বাঁশের খাঁচারি মতো, যত্ন নেওয়ার আগে তাহা ভাঙে অবিরত, দয়াল ভাঙে অবিরত। আজ সারাদিন দেখা মেলেনি মুনিয়া বেগমের। প্রথমে সবাই ভেবেছিল রাগ করে হয়তো দৌড় দিয়েছেন, কিন্তু যখন দরজার সামনে পর্দা সরালো, তখন দেখা গেল দরজা বাহির থেকে আটকানো। দরজা খুলে ভেতরে যেতেই শূন্য রুমখানি জ্বালিয়ে দিল। মুনিয়া বেগম নেই। বিছানার কিনারায় সাদা চিরকুট, তুলোর মতন মেঘগুচ্ছ বিচরণ করছে আকাশে। মিঠে বাতাস, কোমল লাল বর্ণা আকাশ, প্রতিটা কবির ভাষায় কবিতার যোগ্য, প্রেমিকার প্রেম জাগরণের মতো, বিষাদে আচ্ছাদিত মানুষের মনে উৎফুল্লতা আনার মতো। সাদে মন খারাপে আবিষ্ট চিত্রা দাঁড়িয়ে আছে। সময়টা ঠিক দিনের তৃতীয় ধাপ, অপরাহ। মুনিয়া বেগম বাড়ি ছেড়েছেন আজ 2 দিন হতে চলল। গতকাল থেকে এ অবধি তার কোনো খোঁজ নেই। চিঠিতে সে চরম অভিযোগের স্বরে লিখে গেছে তার চলে যাওয়ার কথা। চিত্রাই যে সে অভিযোগের কারণ, তা লিখতেও বাদ রাখেনি সে। চিত্রা তার বাঁ হাতে গুজে রাখা মায়ের চিরকুটটা নিজের অক্ষিদ্বয়ের সামনে মেলে ধরল। সেখানে কি সুন্দর করে গোটা গোটা অক্ষরে লেখা। প্রিয় চিত্রাঙ্গনা, চিঠির শুরুতে আমার এক আকাশ ভালোবাসা নিও। তোমায় আমি কতটা ভালোবাসি তার নিশ্চয়তা তোমাকে বিশ্লেষণ করতে হবে না, তাই না? তোমার প্রতি আমার এক অগাধ মায়া আছে। কেন জানো? তোমায় যেদিন 2 হাতের মাঝে পেয়ে চোখ ভরে দেখলাম, সেদিন মনে হলো
আমার মাকে দেখছি। সে দুদিনের শিশুটা কি মায়া লাগালো আমার কে জানে। এরপর থেকে আমি আমার মা হারানোর শোক ভুলে গেলাম। তোমার পুরো নাম তোফা চিত্রাঙ্গনা। তোমার নামের আগে পরে কোনো পরিচয় নেই কেন বলো তো? কারণ আমি তোমায় এমন বানাতে চেয়েছিলাম যেন তুমি তোমার পরিচয় হও। শখ করে রেখেছিলাম তোফা, মানে উপহার। সৃষ্টিকর্তার দেওয়া সবচেয়ে মূল্যবান উপহার তুমি আমার। অথচ আজ তুমি আমার সব ভালোবাসা ভুলে বাবার মোহে পড়ে ভুল সিদ্ধান্তে ডুব দিয়েছ। আমি তোমার এমন ক্ষতি দেখতে পারবো না। আমি এও জানি তোমার বাবা হয়তো খুব বাজেভাবে পিষে ফেলেছে তোমার মন গোপন কোনো কথার আস্তরণে, তাই তোমার ওই সিদ্ধান্ত। কিন্তু মা, তুমি পিষে যাওয়াটা দেখলে আর আমায় দেখলে না, তা যে মানতে পারবো না। তুমি না হয় তোমার বাবার কথায় জলাঞ্জলি দাও তোমার জীবন, আমি তা দেখতে পারবো না। ভালো থেকো। ইতি, তোমার তথাকথিত মা। চিঠির শেষে সম্বোধনটাই যেন চিত্রাকে রক্তাক্ত করতে যথেষ্ট। মা কতটা কষ্ট পেলে নিজেকে এভাবে সম্বোধন করেছে, কিন্তু সেও বা কী করবে। বাবা সেদিন রাতে তাকে তার জীবনের এমন ভয়াবহতার কথা জানিয়েছে যা সে মানতে পারেনি। এমন একটা অপ্রত্যাশিত অতীত সে ভাবতে পারেনি। ঘৃণায় ভরে গিয়েছিল তার দেহ। পৃথিবীর সব যন্ত্রণা নিয়ে বাঁচা যায়, কিন্তু নিজেকে ঘৃণা করে আদৌ বাঁচা যায়? অথচ বিধির বিধান আত্মহত্যা মহাপাপ। সেখানে জীবনটাই পাপের ফসল, সেখানে মহাপাপটাও কেমন হাস্যকর। অশ্রুরা গোপনে ঝরে গেল মুক্তোর মতন। তাদের কেমন বিবর্ণতা। আরে আমাদের চিতাবাঘ করে কি একা একা? পেছন থেকে কারো কণ্ঠ ভেসে আসতেই চিত্রা চোখের অশ্রু মুছে ফেলল। দুর্বলতা আড়ালেই রাখতে হবে, জেনে গেলেই তো জ্বালিয়ে দিবে মানুষ। চাঁদনিও ততক্ষণে তার ভারী পেট নিয়ে ওহির সাহায্যে চিত্রার কাছে এসে দাঁড়ালো। ওহি আপাকে কত সুন্দর লাগে আজকাল। মাতৃত্বের সৌন্দর্যতা পৃথিবীর সব সৌন্দর্যকে হার মানায়। কি সুন্দর! চাঁদনির মিষ্টি হাসির পরিবর্তে চিত্রাও হাসলো। কৃত্রিম হাসি ঝুলিয়ে বলল, চাঁদ আপা গো, তোমায় এত সুন্দর কেন লাগে? চাঁদনি গাল টেলে দিল চিত্রার। মিষ্টি হেসে বলল, সত্যি সুন্দর লাগে নাকি রে? কই তোর দুলা ভাই আদর টাদর করে না যে এখন? মুটিয়ে গেছে কি না? চাঁদনি আপার কথার ধরনে ফিক করে হেসে উঠল চিত্রা। হাসতে হাসতে বলল, ছি আপা, শরম পাচ্ছ না তুমি? শরম কেন পাবো রে? সত্যি বলতে কিসের শরম? শুনেছি দিনে 14 বার সত্যি কথা বলা যায়। আমি তো মাত্র একবার বললাম, তাও তোরা সহ্য করতে পারছিস না। চিত্রা আর ওহি সশব্দে আবার হেসে উঠল। চাঁদনি আপা যে চিত্রাকে হাসানোর জন্যই এসব বলেছে তার বুঝতে বাকি নেই কারো। তাল মিলিয়ে না হয় হাসা যাক, এই মানুষগুলো তো ভালোবেসেছে অনেক। হাসতে হাসতে কখন যেন আনমনেই চোখ থেকে গড়িয়ে পড়ল অশ্রুকণারা। আনমনেই না চাইতেও শব্দ করে কেঁদে উঠল চিত্রা। সে যে ব্যথা লুকানোর মতন অত কঠিন আজও হতে পারেনি। আজও তার হৃদয়কে কংক্রিট ছুঁড়ে দিতে পারেনি। চাঁদনি এবং ওহি দীর্ঘশ্বাস ফেলল। ওহি এই প্রথম চিত্রাকে জড়িয়ে ধরল। আদুরে স্বরে বলল, কাঁদিস না চিত্রা, চাচি ফিরে আসবে। আদুরে আলাপে কান্নারা আহ্লাদ পেয়ে বসল। গা ছিটকে বেরিয়ে এলো তারা। কিছু কিছু সময় আমাদের অনুভূতিরাও বড্ড অবাধ্য হয়। দেখতে দেখতে ভ্যাটিকান সিটিতে আজ কতদিনের বসবাস অবনী বেগম। চেরিও এখন বেশ সুস্থ। এত দ্রুত তার সুস্থতা কল্পনার বাইরে ছিল। মেয়েটাও হয়তো বুঝেছে তার মায়ের এ দেশে ভীষণ কষ্ট হচ্ছে। একাকিত্বের হাহাকার তার মাকেও কুরে কুরে খাচ্ছে। মেয়ের মাথায় অনবরত হাত বুলিয়ে যাচ্ছে অবনী বেগম। আর কয়দিন পরেই দেশের মাটিতে হয়তো ফিরে যেতে পারবে তারা। হয়তো দুঃখ ভুলে আবার বাঁচতে পারবে সে। হয়তো আবারও হাসি খুশি একটা জীবন পাবে তারা। জীবনে অবনী বেগমের চাওয়ার আর কি ছিল? একটু সুখ, একটু ভালো থাকতে চাওয়ার ইচ্ছে ছাড়া। কিন্তু হঠাৎ জীবনটা দুর্বিষহ হয়ে যায় সেই অপরিচিত পুরুষের আগমনে। এরপর কত শতদিন গেল। অবনী বেগম কেবল বেঁচে থাকার জন্যই বেঁচেছিলেন। ওহি যখন হলো তখন তার বয়স 18-19 হবে। সে মানতে পারেনি ওহিকে প্রথম সবার মতে মেয়েটাকে হোস্টেলে রাখে। কিন্তু যখন মা হওয়ার মর্ম বুঝলো ততদিনে মেয়েটা তার থেকে অনেক দূরে সরে গেছে। কাছাকাছি এনেও সে দূরত্ব মেটাতে পারেনি সে। অবনীর ভাবনার মাঝে কেবিনের দরজা খুলে প্রবেশ করলো আমজাদ। পরনে তার বেশ ফর্মাল পোশাক। প্রতিদিন সে মেয়েকে এসে দেখে যায়। স্ত্রীর সাথে খুব কমই কথা হয় তার।
না পারতে বলে আর কি। আমজাদকে দেখেও তেমন একটা হেলদোল দেখালো না অবনী। আগের জায়গায় বসে রইল নীরব হয়ে। আমজাদ কেবিনে প্রবেশ করেই শার্টের বোতাম দুটো খুলে দিল। সরাসরি অফিস থেকে এসেছে বোধ হয়। ফোনটা চেরির বেডে রেখে সে কেবিনের সাথে লাগোয়া ওয়াশরুমে গেল, বোধ হয় হাত মুখ ধোয়ার জন্য। আমজাদের বয়স 45-এর এপার ওপার হবে। এখনও দেখতে বেশ সুন্দর লাগে। যখন তাদের বিয়ে হয় তখনও আমজাদ এতটা বোধহয় সুপুরুষ ছিল না। কেমন বোকা বোকা, সাধে কি আর মানুষ বউ পাগল বলতো? অথচ আজ সে আমজাদ গম্ভীর শীতল। হঠাৎ নিস্তব্ধ এই কেবিনটাকে শব্দে ভরিয়ে দিতে উচ্চ শব্দে বেজে উঠল আমজাদ সওদাগরের ফোন। অবনী বেগম তাকাবে না করেও কৌতূহল নিয়ে তাকালো ফোনের স্ক্রিনে, যেখানে ঝলঝল করছে সেই মধ্যরাতের হৃদয় ঝলসে দেওয়া নামটা জেসি। অবনী বেগম সাথে সাথে শ্বাসটা বন্ধ করে নিলেন। এই বয়সে এসে সঙ্গী হারানোর তীব্র ব্যথা সে নিতে চায় না, অথচ সে যতই দূরে যাচ্ছে সেসবের থেকে ততই যেন তাকে এসব জাপটে ধরেছে। বারবার একই যন্ত্রণা সে কতটা ভয়ঙ্কর তা ব্যাখ্যা করার মতো না। ফোনটা বাজতে বাজতে কেটে যেতেই ওয়াশরুম থেকে বেরিয়ে এলো আমজাদ। অবনী ঘামে চুপচুপ হওয়া মুখমণ্ডলে দৃষ্টি নিবদ্ধ হলো তার। অবনীর কাছে এসেই সে অবাক কণ্ঠে প্রশ্ন করল, এমন শীতল রুমেও ঘামছো কেন অবু? তোমার কি শরীর খারাপ করছে? অবনী বেশ নিজেকে যথেষ্ট সংযত করার চেষ্টা চালালেন। স্বাভাবিক শ্বাস প্রশ্বাসকে নিয়ন্ত্রণে আনতে সক্ষমও হলো সে। শাড়ির আঁচল দিয়ে মুছে নিলেন নিজের মুখমণ্ডলটা। অতঃপর বেশ ধীর কণ্ঠে বলল, ঠিক আছি আমি। কথাটা যেন বিশ্বাস করতে পারল না আমজাদ সওদাগর। স্ত্রীর পাশে এসে কপালে হাত দিয়ে জ্বর পরীক্ষাও করলেন সে। তাপমাত্রা স্বাভাবিক দেখে কপাল কুঁচকালেন। স্বাভাবিক কণ্ঠে বললেন, জ্বরও তো উঠেনি, তবে এমন অসুস্থ লাগছে কেন তোমাকে? আজও আমার অসুস্থতা তোমায় ছুঁতে পারে না আমজাদ। অবনীর 40তম বয়সের কণ্ঠে পঞ্চদশীর ছোঁয়া। কি প্রগাঢ় অভিমানের ছাপ! আমজাদ কি বুঝতে পারল সে অভিমান? তন্মধ্যেই আবারও সশব্দে বেজে উঠল আমজাদের ফোন। ফোনের স্ক্রিনে তাকিয়ে সে খুব ধীরে কেবিন ছেড়ে বেরিয়ে গেল। অবনী বেগম শ্বাস ফেললেন, তাচ্ছিল্য করে বললেন, কিছু মানুষের কখনো নিজস্ব ঠিকানা হয় না, ভবঘুরে হয় সে মানুষ। আমিও তেমন কুলহীন। কোচিংয়ের নাম করে বেশ রাত হলো চিত্রা রাস্তা ঘুরে বেড়াচ্ছে। মা ছাড়া বাড়িটাতে তার এক মুহূর্তও ভালো লাগে না। কেমন পানসে লাগে সব। পৃথিবীটা হুট করে কেমন তেতো তেতো ঠেকেছে। মাই বুঝি পৃথিবীর মধু। কাঁধে ব্যাগ, ছোট চুলগুলো এক পাশে বেনি গাঁথা, শরীরে বেশ সাদামাটা জামা, ছাই রাঙা। এধার ওধার কেবল উদ্দেশ্যে বিহীন ঘুরে বেড়ানো। আরে রঙ্গনের রাস্তায় কি করে? চিত্রা থামল। একা রাস্তায় একাকিত্ব কাটানোর মানুষ এলো। সে ধীর গতিতে পাশ ফিরে চাইতেই বাহারের হাস্যোজ্জ্বল মুখটা দৃষ্টিগোচর হলো। বাহার ভাই সচরাচর হাসেন না, অথচ আজ কি সুন্দর হাসির ঝিলিক মুখ জুড়ে। চিত্রা থামল, ধীর কণ্ঠে বলল, আপনি এই রাস্তায় যে বাহার ভাই? বাহার চিত্রার পাশাপাশি দাঁড়িয়ে হাসি মুখে বলল, হ্যাঁ, কাজে এসেছিলাম। তা তুমি এখানে কেন? এমনি কোচিং করতে এসেছিলাম। তোমার কোচিংয়ের রাস্তা এটা তো না, ঘুরছিলে একা একা। বাহারের দৃষ্টি তখনও চিত্রার মুখমণ্ডল জুড়ে, চোখে আবাদ প্রশ্নদের ছড়াছড়ি। চিত্রা ধীর কণ্ঠে বলল, ভালো লাগছিল না বাহার ভাই। আম্মু যে কোথায় গেল। চিন্তা করো না, ফিরে আসবেন। তোমার মিছে জেদের জন্য উনি বোধহয় অনেক কষ্ট পেয়েছে। হয়তো কাজটা না করলেও পারতে। চিত্রার খুব গোপনে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। কোমল কণ্ঠে বলল, আমি কি করতে চেয়েছিলাম? নিজের সর্বনাশ। বাবার আকুতি, আমার অতীত নিয়ে তাচ্ছিল্য আমি মেনে নিতে পারি না বাহার ভাই। বাহার দাঁড়ালো, চিত্রার মুখে তাকালো। কিছু একটা ভেবে সে ফুটপাতের কিনারায় এসে বসলো। হলুদ আলোয় রাস্তাটা কেমন মহলীয় লাগলো। চিত্রাও বাহারের পাশে এসে বসলো। বহুদিনের শখ তার, বাহার ভাইয়ের পাশে বসে রাতের রাস্তা দেখবে, সোডিয়ামের কৃত্রিম আলোয় নিজেদের সুখ দুঃখের গল্প করবে। তবে কি খুব দ্রুত এসে পড়ল সেদিনখানা। পাশের টং দোকান থেকে বাহার গরম গরম 2 কাপ চা নিয়ে এলো। চিত্রার দিকে চা এগিয়ে দিয়ে নরম কণ্ঠে বলল, এবার বলো তো, হুট করে বিয়ের মতন সিদ্ধান্ত নেওয়ার কারণ কি? কি হয়েছিল? চিত্রা চায়ের কাপটা হাতে নিল। চোখ জুড়ে নেমে এলো তার সেদিন রাতের কথা। সেদিন নুরুল সওদাগরের এমন পরিবর্তনে অবাক হয়েছিল চিত্রা।
বাবা হঠাৎ এত স্নেহ ঢেলে দিচ্ছে ভেবে চোখ মুখ টলমল করে ওঠে তার। নুরুল সওদাগরের দৃষ্টি তখনও বাড়ির সামনের রাস্তায়। সে রাস্তায় মানুষজনের আনাগোনা দেখতে দেখতে হুট করে চিত্রাকে বলল। চা বানাতে পারো? চিত্রা তখনও কিং কর্তব্য বিমূঢ়। বাবার হুট করে বলে ওঠা প্রশ্নে সে হতভম্ব। নুরুল সওদাগর মেয়েকে থম মেরে দাঁড়িয়ে থাকতে দেখে আবারও প্রশ্ন ছুড়ল। পারো চা বানাতে? চিত্রা চা বানাতে পারে না, কিন্তু তবুও বাবার প্রশ্নে উপর নিচ মাথা নাড়ল। ধীর কণ্ঠে বলল, হ্যাঁ আব্বু পারি। তাহলে 2 কাপ চা নিয়ে এসো, চল জলদি, আমি অপেক্ষা করছি। বাবার বলতে দেরি, অথচ চিত্রার ছুটে যেতে দেরি নেই। চা না বানাতে পারা চিত্রাও সেদিন হাত পুড়িয়ে চা বানালো। আধা ঘন্টার মাঝে সে চা নিয়ে ঘরে পৌঁছালো। তখনও বাবা আগের মতন ঠাই বসে আছেন। চিত্রা চা এগিয়ে দিতেই নুরুল সওদাগর বেশ হাসি মুখে চা নিয়ে নিলেন। চিত্রাকেও অপর চায়ের কাপটা মুখে দেওয়ার ইশারা করলেন। পুরা হাত নিয়েই চিত্রা চায়ের কাপে মুখ তুলল। নুরুল সওদাগর চায়ের কাপে মুখ দিয়ে তৃপ্তির দৃষ্টি ফেললেন। চমৎকার এক হাসি দিয়ে বললেন, বাহ, চা তো বেশ বানাতে পারো। চিত্রা কেবল অস্বস্তি নিয়ে ক্ষীণ হাসি দিল। নুরুল সওদাগর চায়ের কাপটা পিরিচের উপর রেখেই দীর্ঘশ্বাস ফেললেন। কেমন বিভৎস কণ্ঠে বললেন, তোমায় আজ কিছু কথা বলি চিত্রা। তোমার তো উচিত নিজের জন্ম পরিচয় জানা, তাই না? চিত্রা বাবার কথায় অবাক হলো। হৃৎপিণ্ড প্রয়োজনের তুলনায় দ্রুত লাফাচ্ছে যেন। বাবা কি তার জীবনের চির সত্যি কথাটা আজ বলবে? নুরুল সওদাগর তন্মধ্যেই বলা শুরু করলেন, তোমায় অপছন্দ করার সবচেয়ে বড় কারণ কি জানো? তুমি আমার মেয়ে না। বাবার মুখে এমন কথা শুনে ঘুরে উঠেছিল চিত্রার পৃথিবী। বিস্ফোরিত নয়নে সে বাবার দিকে তাকায়। নুরুল সওদাগর সে দৃষ্টিতে পাত্তা না দিয়েই বললেন, হ্যাঁ, এটা সত্যি যে তুমি এই সদাগর বাড়ির কেউ না। চিত্রা ফ্যাল করে তাকিয়ে রইল। অনর তার দৃষ্টি। বাসারা তখন স্তব্ধ। নুরুল সওদাগর তার দৃষ্টি সরিয়ে নিলেন চিত্রার উপর থেকে। তার রাস্তায় নিবদ্ধ করে বললেন, তুমি আমার মেয়ে না, এটা তোমাকে অপছন্দ করার বড় কারণ হলেও তার চেয়ে বড় কারণ হলো তুমি একজন নিষিদ্ধ পল্লীর মায়ের মেয়ে। চিত্রা ততক্ষণে হতভম্ব। পায়ের নিচের মাটিটাও যেন খুঁজে পেল না। কি শব্দ উচ্চারণ করলো বাবা! রাতটা যেন হুট করেই প্রয়োজনের তুলনায় নিশ্চুপ হয়ে গিয়েছিল সেদিন। চিত্রা অপলক তাকিয়েছিল তার বাবার দিকে। সে ভেবেছে বাবা হয়তো মজা করেছে। পর মুহূর্তেই বাবা হয়তো হো হো করে হেসে উঠবে বলে। কেমন ঢপ দিল বলো তো! কিন্তু তেমন কিছুই হলো না। বাবার মুখটা গম্ভীর থেকে আরও গম্ভীর হলো। গাম্ভীর্যের সেই আবরণ যেন ছেয়ে গেল প্রকৃতির মাঝেও। সোডিয়ামের মোহনীয় সেই হলুদ বর্ণ আলোটার মাঝেও কেমন অবিশ্বাসের উজ্জ্বলতা। চিত্রা বাবার দিকে তাকিয়ে বেশ খানিকটা সময় নীরব থেকে অবিশ্বাস্যকর কণ্ঠে বলল, আব্বু কি বলছেন এসব? নুরুল সওদাগর খুব গোপনে শ্বাস ফেললেন। সে আর বেশিক্ষণ চিত্রার দিকে তাকিয়ে থাকতে পারলেন না। বারান্দার বাহিরে দৃষ্টি নিবদ্ধ করে বেশ রুক্ষ কণ্ঠে বললেন, সত্যি বলছি সব, তুমি তখন 2 দিনের শিশু। নিষিদ্ধ পল্লীর মহিলাদের সন্তান জন্ম দেওয়া নিষেধ, কিন্তু যদি সেই সন্তান মেয়ে হয় তাহলে তারা ধুমধাম করেই বরণ করে নেয় সেই সন্তানকে, কারণ ভবিষ্যতে তাদের ব্যবসার লাভজনক মূলধন সেটা। তোমাকে যে জন্ম দিয়েছে তোমার জন্মদাত্রী, সে চায়নি তার মতন এমন দোজক তোমার ভাগ্যে জুটুক। তুমি জন্ম নেবে বলে তাকে হসপিটালে ভর্তি করানো হয়। তখন তোমার তুহিন ভাইজানও অসুস্থ, তাই আমরা সে হসপিটালে গিয়েছিলাম। তোমার জন্মদাত্রী হুট করেই তোমার মায়ের কোল থেকে তোমাকে তুলে দিয়ে একতে মিনতি করে উঠল। তার জীবনের ভয়ঙ্কর বর্ণনাও দিল। তোমার মায়েরও শিশুদের প্রতি সহমর্মিতা বেশি ছিল, তাই নিয়ে এলো তোমায়। এ বাড়ির কোনো মানুষ জানে না তুমি কার মেয়ে, কেবল আমি আর তোমার মা জানি তোমার জন্ম পরিচয়। চিত্রার নয়নে ঘেঁষে ততক্ষণে ঝরে পড়েছে কত অশ্রুকণা। ঘৃণায় ভরে উঠেছে আঙিনা। এক মুহূর্তে মিছে হয়ে গেল তার এই জন্ম। কি নোংরা, কি বিচ্ছিরি অতীত। মনে হলো সে যেন কোনো নর্দমার কীট, সমাজের এক নোংরা মানুষ। আব্বু যে তাকে পছন্দ করতেন না সেটাই তার প্রাপ্য। এত ভালোবাসা তো কবু তার প্রাপ্য ছিল না। নুরুল সওদাগর চায়ের কাপটা বারান্দায় চওড়া গ্রিলটার উপর রাখলো। পাঞ্জাবির পকেট থেকে রুমাল বের করে মুছে নিল তার মুখমণ্ডল। মুখ মোছার নাম করে কিছু অশ্রুকণাও বোধহয় মুছে নিলেন। কে জানে আধারের কোল ঘেঁষে যাওয়া গল্পের কথা। পকেটে রুমাল পকেটে রেখে নুরুল সওদাগর গলা পরিষ্কার করে বললেন, তুমি তো জানলে তোমার অতীত, এখন একটা কথা রাখবে? চিত্রার কণ্ঠে তখনও কান্নার ছাপ, তবুও সে অস্পষ্ট স্বরে উচ্চারণ করল, জি আব্বু বলেন। তুমি বিয়ে করে ফেলো চিত্রা। মনে করো না তোমায় অপছন্দ করি বলে সেটা বলছি। তুমি আমার দায়িত্বে ছিলে। আমি তোমার ভালো একটা ভবিষ্যৎ গড়ে দিতে চাই। আজ আমি আছি, কাল নাও থাকতে পারি।
তোমার দায়ভার তখন কে নিবে? এই বাড়ির সবাই হয়তো তোমাকে ভালোবাসে, কিন্তু আমরা না থাকলে তারা হয়তো ফিরেও চাইবে না, কারণ তোমার সাথে তাদের রক্তের সম্পর্ক নেই। চিত্রার অবশ মন পরপর ধাক্কায় তখন নিস্তব্ধ। রাতের দীর্ঘশ্বাসগুলো তখন বুকের ভেতর জমে জমে পাহাড় সমান হয়ে গেছে। এই পাহাড়ের ভীষণ ওজন নিতে পারছে না চিত্রা। কেবল দম বন্ধ হয়ে এসেছিল সেদিন। আবেশের বশেই কিংবা নিজের প্রতি ঘৃণা থেকে সে রাজি হয়ে গেল বাবার প্রস্তাবে। হয়তো ঋণ শুধরানোর অপচেষ্টাটাও ছিল। সেদিনের কথা থামতেই বিরাট এক বিষাক্ত দীর্ঘশ্বাস ফেলল চিত্রা। সেদিন কাঁদলেও আজ কাঁদছে না চিত্রা। হুট করে কি সে পাথর হয়ে গেল? বাহার তখনও নির্জীব, চোখের দৃষ্টি রাজপথে। হাতের চায়ের কাপের গরম গরম চা এখন শরবত প্রায়। ভিতরের তরতাজা অনুভূতিও কেমন নিস্তেজ। বাহারের নীরবতা ভয় জাগালো চিত্রার মনে। বাহার ভাই বুঝি আজ চিরবিচ্ছেদ ঘোষণা করবে। ঘৃণায় থুথু বুঝি তার উপর ছুঁড়ে মারবে বাহার ভাই। মারুক না হয়, সে সহ্য করে নেবে। ঘৃণাটা তো আর তার দোষে পাবে না। অদৃষ্টের পরিহাস, তবে আক্ষেপ কিসের, আফসোস কিসের? নিজের ভাগ্য যদি সে নিজে গড়ত, তাহলে কি আর থুতু ফেলতে পারত কেউ? না, অনিশ্চিত ভবিষ্যৎ রচিত করত। তবুও যদি মানুষ তাকেই দোষী ভাবে, তবে মেনে না হয় নিবে সে দোষ। চিত্রার মনের ভুল ভাবনার কাতুর্যকে ভেঙে গুড়িয়ে দিল বাহার। হাতের চায়ের কাপটা পাশেই ছুঁড়ে ফেলে বেশ স্বাভাবিক কণ্ঠে বলে, তোমার কি সেসব শুনে নিজের উপর ঘৃণা জন্মেছিল রঙ্গনা? এমন পরিস্থিতিতে বাহারের এই প্রশ্নটা চিত্রা আশা করেনি। জীবনে তো আশা ছাড়াই কত কিছু হয়। ছোট কণ্ঠে চিত্রা উত্তর দিল, করাটা স্বাভাবিক না বাহার ভাই। বাহার হাসল। চিত্রার মাথায় সেনের হাত বুলিয়ে দিল। এই প্রথম বোধহয় বাহার চিত্রাকে ছুঁয়ে দিল, তাও স্নেহের হাতে, কোনো লোভ লালসাবিহীন। অতপর মিষ্টি করে বলল, অস্বাভাবিক সেটা। তুমি নিজেকে কেন ঘৃণা করবে রঙ্গনা? তোমার বরং বুক ফুলিয়ে একটা ভীষণ স্বচ্ছ শ্বাস নেওয়া উচিত। তোমার জন্মদাত্রী সে কোথা থেকে আসছে কিংবা তার পরিচয় সব ভুলে যাও। মনে রেখো, সে কিন্তু মায়ের দায়িত্ব পালন করতে পিছপা হননি। এই যে সে তোমায় অন্য কারোর কাছে দিয়েছিল, তোমার কি মনে হয় তার উপর কম ঝড় গেছে এর জন্য? তাকে কি না কি সহ্য করতে হয়েছে তোমার ধারণা নেই। একটা কথা শুনেছ, জন্ম হোক যথাতথা, কর্ম হোক আসল। তোমার সাফল্য যখন আকাশ ছুঁয়ে দিবে, তোমার জন্ম পরিচয় তখন মরীচিকা। চিত্রা কেবল মনোযোগ সহকারে শুনল এই স্বর্ণছড়া লোকটার কথা। মানুষটা কতটা গোছানো, কেউ বুঝবে তার বাহ্যিক আবরণ দেখে? চিত্রা লম্বা একটা নিঃশ্বাস নিল, শুদ্ধতম হাসি দিয়ে বলল, চলুন বাহার ভাই, ফেরা যাক। বাহারও গার কাত করে উঠে দাঁড়ালো। একটা রিক্সা ডাক দিয়ে বসিয়ে দিল চিত্রাকে। বাহারকে উঠতে না দেখে অবাক হলো চিত্রা। কপাল কুঁচকে প্রশ্ন করলো, আপনি যাবেন না? তুমি যাও, আমি হেঁটে আসবো। বাহারের উত্তরে কুঁচকানো কপাল আরও কুঁচকালো। অবাক কণ্ঠে বলল, আমার সাথেই চলুন। হেঁটে আসার কি দরকার? আজ আমি আপনাকে বাড়ি অবধি না হয় নিয়ে গেলাম, কোনো একদিন আপনি পুরো শহর ঘুরবেন। চিত্রার কথায় বিশেষ হেলদোল দেখালো না বাহার। পকেটে দুহাত গুজে কোকড়ানো চুলগুলো দুলিয়ে বলল, আমি হিমু নই রঙ্গনা, আর না তুমি রূপা। আমরা আমাদের মতনই। আমি এক দরিদ্রতার কষাঘাতে পিষে যাওয়া মানব, আর তুমি বাস্তবতার বেড়াকলে ঝলসে যাওয়া নারী। আমাদের গন্তব্য এক হলেও হয়তো পৌঁছানোর পদ্ধতি ভিন্ন। তাতে ক্ষতি কি? শেষ অবধি যদি সন্ধি হয়, রাস্তা তবে ব্যাপার নয়। চিত্রার দিক থেকে নজর সরিয়ে বাহার একবার হাঁটা ধরল সোজা। চিত্রা কতক্ষণ তাকিয়ে রইল সেই বাহারের দিকে। লোকটা যদি একটু পিছে ফিরে তাহলে সে আশায়, কিন্তু তার হলো কই? লোকটা তো আর তাকালো না। সবসময় চিত্রার আশা ভেঙে দিতে লোকটা প্রস্তুত। চিত্রা ছোট্ট শ্বাস ফেলল। থাক, সবার গল্পের বিবরণ এক হলেই সমস্যা। থাক না, বাহার রঙ্গনার গল্প কিছুটা অন্যরকম, ক্ষতি তো আর নেই। আজ অষ্টমতম দিনে পদার্পণ করলো মুনিয়া বেগম ছাড়া সওদাগর বাড়ির লোকজন। তুহিন ভাইজান খুঁজছে, নুরুল সওদাগর খুঁজছে, তবে মুনিয়া বেগমের দেখা নেই। কেমন যেন হাওয়ায় মিলিয়ে গেল মানুষটা। মানুষটার বাবার বাড়িতে কেউ নেই যে সেখানে যাবে। আপন বলতে এই স্বামীর বাড়িই ছিল। ওনার কলিগদের সাথে যোগাযোগ করার চেষ্টা চলল,
কিন্তু কেউ খোঁজ দিতে পারল না মুনিয়া বেগমের। চিত্রারও চোখ মুখ ভীষণ শুকনো। মা তাকে যতটা যত্ন করত অতটা যত্ন আর কেই বা করবে। মুখ ছোট ছোট ব্রণ, চোখের নিচে কালো আস্তরণ। মেয়েটার মায়া মায়া মুখখানার দিকে তাকালে কেমন হাহাকার করে ওঠে বুক। অন্যদিকে ওহির মেজাজ আজকাল কিঞ্চিত ভালো। নওশাদ ছেলেটা প্রচুর জ্বালালেও বেশ সম্মান দেয় তাকে, অনেক বেশি সময়ও দেয়। হুটহাট রাস্তায় কোথা থেকে যেন এসব হাজির হয়ে যায়। ঝগড়া করতে মন্দ লাগে না। খাবার টেবিলে দুপুরের খাবারের তোড়জোড় চলছে। ওহি, চাঁদনি, অনয়, মাহাতাব, আফজাল, সওদাগর, লতা বেগম সবাই খেতে বসেছে। রোজা সওদাগর এবং তার ননদ খাবার বেড়ে দিচ্ছেন। কাজের মেয়ে দোয়েল রান্নাঘর থেকে খাবার এনে দিচ্ছে। আজ খাবার টেবিলে ঘটল অন্যরকম ঘটনা। সবাই যখন খেতে ব্যস্ত, দোয়েল তখন মাছের তরকারির বাটি টেবিলে এনে রাখলো। চিত্রার হঠাৎ দৃষ্টি আটকালো মাছের বাটিতে থাকা বড় মাথাটার দিকে। বয়সে ততটা ছোট না হলেও চিত্রার আবদারগুলো বেশ ছোটদের মতন। হুটহাট বলে বসে না ভেবেই কত আবদারের কথা। যেমন আজই মাছের মাথা দেখে নিষ্পান চিত্রা ঝলমলে হাসি দিয়ে বলে উঠল, বড় চাচিম্মা, আমায় কিন্তু মাথা দেবে। সবাই চিত্রার দিকে তাকিয়ে মুচকি আসলো। যাক, মেয়েটা নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করছে। আর বরাবরই চিত্রার জন্য বড় মাছের মাথাটা রাখা হয়। সে আবার বেশ মাছ প্রেমী। সবাইকে অবাক করে দিয়ে রোজা সওদাগর মাছের মাথাটা চাঁদনির প্লেটে উঠিয়ে দিল। চাঁদনি চিত্রার পাশে বসেই খাবার খাচ্ছিল। রোজা সওদাগরের এমন কাণ্ডে উপস্থিত সবাই হতভম্ব। চাঁদনি নিজেও অবাক হয়ে গেল। রোজা সওদাগর সবাইকে তার দিকে এমন হতভম্ব দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে বোকা বোকা হেসে চিত্রাকে আদরের স্বরে বলল, তোর আপার তো একটু বেশি পুষ্টি লাগবে ক। হ্যাঁ, তো অহন দুইজনের খাওয়া খাইতে হইব, তাই না? আমি তো তোরে বড় টুকরাটাই দিব, মাথাটা তোর আপা খাক, কেমন? চিত্রার হুট করেই কান্না চলে এলো, কিন্তু সে প্রকাশ করলো না। এটা হওয়াটা তো স্বাভাবিক। সবাই কি আর মায়ের মতন হয়? চিত্রা খাবারটা কোনো মতে গিলে নিয়ে মাথা নাড়িয়ে কৃত্রিম হাসি দিয়ে বলল, না না চাচি আম্মা, তুমি আপাকেই দাও। আমি দেখছো কেমন ব্যাককলের মতন আবদার করলাম। এখন তো বড় আপারই ভালো খাবার প্রয়োজন। তুমি ঠিকই বলেছো। কথার নিচে চাপা পড়ল চিত্রার প্রগাঢ় অভিমান। চাঁদনি আপা তার প্লেট থেকে মাছের মাথাটা উঠিয়ে চিত্রার প্লেটে দিতে দিতে বলল, আম্মা, আপনিও না আমাকে কখনো খেতে দেখেছেন মাথা? সবসময় তো চিতাবাঘই খায়। মেয়েটার পছন্দ। আপনিও না অদ্ভুত। হ্যাঁ হ্যাঁ, খাবি কেমনি তোরা? তোদের চাচি তো চিত্রাকে সবসময় দিত। চিত্রা খাবে বলে কি তোরা খেতে পারবি না? সবারই তো হাক আছে। রোজা সওদাগরের উত্তরটা কেমন মুখ ঝামটি মারল। রসকসীন কণ্ঠ। চিত্রা বড় আপার হাতটা ধরে ফেলল। খুব কষ্টে কান্না গিলে বলল, আপা দিও না গো, কারো হক মেরে খেতে পারবো না আমি। খাবার টেবিলে নিস্তব্ধতা, নীরবতা। সবাই কেমন ফ্যালফ্যাল করে আহাম্মক হয়ে তাকিয়ে রইল। চিত্রা এক মনে আলু ভাজাটুকু দিয়েই পরের ভাতটুকু মাখিয়ে নিল। রোজা সওদাগর তাকে মাছ আর সাধল না, বরং বড় টুকরোটা সে তার মেয়ে জামাইয়ের থালায় উঠিয়ে দিল। সবাই চোখ মেলে দেখল এই স্বার্থপরতা। কারো মুখে কোনো শব্দ নেই। চিত্রা আর দু লোকমা ভাত গিলে কোনো মতে উঠে দাঁড়ালো। আর খাওয়া যে সম্ভব হচ্ছে না। এই খাবার যেন বিষের চেয়েও বিষাক্ত মনে হলো। মাতাব আর মাছ ছুঁয়ে দেখল না। শাশুড়ির এক চোখা কাহিনীর নীরব প্রতিবাদ করে সেও চুপ করে খাবার পাত থেকে উঠে গেল। মেয়ে জামাইকে উঠে যেতে দেখে রোজা সওদাগর গদগদ কণ্ঠে ডাক দিতেই তাচ্ছিল্যের হাসি দিয়ে মাহাতাব বেশ তাচ্ছিল্য কণ্ঠে বলল, যা খাওয়ালেন পেট ভরে গেছে। আপনার মেয়েকে না হয় আমার ভাগের মাছটাও দিয়ে দেন। আমার হকের জিনিসের প্রতি তত টান নেই। মাছ পাতে তুলল না ওহিও। অপমানে গা শিরশির করে উঠল রোজা সওদাগরের। সে মুখ বাঁকিয়ে বলল, ঘরের চেয়ে পরের টান বেশি এই বাড়ির মানুষের। চিত্রা তখন কেবল টেবিল ছেড়ে কিছু দূর গিয়েছে। বড় চাচির কথায় ঢুকরে উঠল সে। ছুটে গেল ঘরে। মা ছাড়া দুনিয়া কেমন আদার হয়ে গেল তার। এতদিনের নিয়ম ভেঙে আপন মানুষের বদলে অষ্টাদশী ভেঙে চূর্ণ বিচ্ছিন্ন। এ বাড়িতে কেমন যেন বদলের সুর দেখা দিয়েছে। আর যে সুখের দিন নেই চিত্রার, তা বুঝতে তার বাকি রইল না। রাতের কালো আকাশে যেন বিরহের ছাপ। তারাদের নিশ্চবতা রাতকে করেছে আরো গম্ভীর। চিত্রা ছাদের গাছগুলোতে সযত্নে পানি ঢালছে।
সচরাচর রাতে গাছে কেউ পানি ঢালে না, কিন্তু মন খারাপ দূর করার জন্য সচরাচরের কাজগুলো থেকে বেরিয়ে অন্যরকম কিছু করাই উচিত। চিলেকোঠার ঘর থেকে ভার ভাইয়ের গুনগুনিয়ে গান গাওয়ার শব্দ আসছে। চিত্রা দীর্ঘশ্বাস ফেলল। হাসতে খেলতে থাকা জীবনটার কি নির্ধারণ পরিবর্তন হয়ে গেল এই 1 মাসের মাঝে। সময় বদলাতে সত্যিই সময় লাগে না। শুনলাম তোমার নাকি হক মেরে খাওয়ার সময় ফুরিয়েছে। শক্ত গম্ভীর পুরুষালী কণ্ঠে থামল চিত্রা। গম্ভীর কণ্ঠ হলেও কণ্ঠের মাঝে ঠাট্টার সুর। চিত্রা তপ্ত শ্বাস ফেলল, ক্লান্ত কণ্ঠে বলল, বাহার ভাই, ভাঙ্গা মানুষকে আর না ভাঙলেও তো পারেন। আমি ক্লান্ত। চিত্রার কথায় বাহারের তেমন পরিবর্তন দেখা দিল না, তবে উচ্চ স্বরে হাসির শব্দ ভেসে এলো। চিত্রা সেই শব্দ শুনে হতাশার এক শ্বাস ফেলল। এহেন সময়ে এমন উদ্ভট আচরণ বাহারের থেকেই আশা করা যায়। মানুষটা তো বরাবরই এমন রাগ করে আর লাভ কি? চিত্রাকে চুপ থাকতে দেখেও হেলদোল দেখালো না বাহার, বরং বেশ স্বাভাবিক কণ্ঠে বলল, বুঝলে মেয়ে, এই জীবনে এত দ্রুত ক্লান্ত হলে চলবে না। তোমার তো সবে বাস্তবতা শুরু। যত্নে গড়া ননির পুতুলের ন্যায় শরীরটাকে এখন বহু ঘাত প্রতিঘাতের লড়াই চালাতে হবে। তৈরি তো? এসিড তো কেবল হাত পুড়িয়েছিল, বা হাতটা এখন প্রায় অকেজো। কে জানতো বাস্তবতা নামক এসিড আমায় পোড়াবে। চিত্রার কথায় চরম বিধ্বস্ততার আভাস। দীর্ঘশ্বাসের হাহাকারে নিস্তব্ধতা ভয়ঙ্কর হলো। বাহার ছাদের রেলিংয়ের ওপর উঠে বসলো। লোকটার কি কোনো ভয় ডর নেই? এমন গাছারা ভাব নিয়ে কীভাবে থাকতে পারে মানুষ? তোমার আম্মু কোথায় যেতে পারে বলে মনে হয় তোমার? আমি তো জানি না। বুঝ হওয়ার পর আম্মুকে কোথাও যেতে দেখিনি। তার কলেজ ছাড়া কিভাবে বুঝবো বলুন? চিন্তা করো না, ফিরে আসবে সে। আপন মানুষের ভয়ঙ্কর পরিবর্তন দেখার আগেই ফিরুক সে। আমার বড্ড ভয় লাগছে বাহার ভাই। মানুষের বদল কেমন ভয়ঙ্কর। চিত্রার কথায় বাহার হাসল। স্বচ্ছ চোখের পাতায় দেখা দিল অগাধ জলরাশির আনাগোনা। বাহার ভাইয়ের চোখের এই জলরাশিরা বড্ড বেমানান। বাহার ভাই হলো পাহাড়, যে পাহাড় মাথা উঁচু করে বাঁচে, সে পাহাড়ের বিধ্বস্ততা মানায় না। নিচ থেকে দোয়েল ছুটে এলো ছাদে। চিত্র এবং বাহারের মাঝে তখন নীরবতা। কি যেন ভাবনা ওদের। সেই নীরবতার জালকে ছিঁড়ে দিয়ে আগমন ঘটালো দোয়েল। ধীর কণ্ঠে বলল, চিত্রা আপা, বড় চাচি আপনারে নিচে যেতে বলছে। রাতের রান্নার আয়োজন আপনাকে করতে বলছে। বড় চাচির নাকি শরীর ভালো লাগছে না। চিত্রা তাজ্জব হয়ে তাকিয়ে রইল দোয়েলের পানে। দোয়েলের কথা বলাটা তার বিশ্বাস হলো না। মনে হলো সে ভুল শুনেছে হয়তো। যে মেয়ে 1 গ্লাস পানি তুলে খায় না, সে কিনা এতগুলো মানুষের রান্না করবে। চিত্রা হতভম্ব অবস্থা দৃষ্টি এড়ায়নি বাহারের। সে পা ঝুলাতে ঝুলাতে বেশ আয়েসি ভঙ্গিতে বলল, মেয়ে, তুমি ঠিকই শুনেছ। এত অবাক হচ্ছ যে? এখন তোমার বড় চাচির কোমর ব্যথা বাড়বে, মাথা ব্যথা বাড়বে, শরীরের অসুস্থতা বাড়বে, সাথে বাড়বে তোমার প্রতি তার অদৃশ্য অকারণ হিংস্রতা। সাবধানে থেকো মেয়ে। পৃথিবীতে সকল মানুষই খারাপ, তবে কেউ কেউ প্রশংসা পাওয়ার লোভে সুযোগের অভাবে তার খারাপ গুণটা দেখাতে পারে না। তোমার বড় চাচি সুযোগ পেয়েছে এখন, এবার খোলস বদলানোর পালা। চিত্রা কেমন শুনে গেল বাহার ভাইয়ের কঠিন থেকে কঠিন সত্যি কথাগুলো। সত্যিই মানুষ তবে খোলস বদলায়। সময়টা সেপ্টেম্বরের মাঝামাঝি। ভ্যাটিকান সিটিতে আজ অবনী বেগমদের শেষ দিন। এই তো একটু পর তারা নিজেদের গন্তব্যে রওনা দিবে। এরপর ভুলে যাবে যে এই ভ্যাটিকান সিটিকে, এই ভিন দেশ অবনী বেগমকে দান করেছে অগাধ বিশ্বাস ভাঙার যন্ত্রণা। এই ভিন দেশকে সে আর মনে করবে, সে আর ফিরবে না এই দিকে। ভুলে যাবে সব যা আছে মিছে কলরব। ভুলে গিয়ে যদি ভালো থাকা যায় তবে ভুলে যাওয়াই শ্রেয়। এয়ারপোর্টে অপেক্ষারত অবনী, ওদের আগ্রহ তার উড়ে যাওয়ার। এ দেশে আর যে টিকছে না মন। অনুভূতিদের ভোতা যন্ত্রণা দিবানিশি যে জ্বালাচ্ছে, তার সে নিতে পারছে না। এ দেশ ছেড়ে চলে গিয়ে সমাপ্তি টানবে এ যন্ত্রণার। এয়ারপোর্টের ফর্মালিটি মিটিয়ে আমজাদ সওদাগর এসে বসলেন অবনী বেগমের সাথে। জেরিকে অন্য জায়গায় রাখা হয়েছে রেস্টের জন্য। প্লেন ছাড়তে এখনও প্রায় ঘন্টা দেরি আছে। অবনী বেগম তাকালো আমজাদ সওদাগরের দিকে। লোকটা কি নিয়ে যেন কয়েকদিন যাবৎ চিন্তিত। কেমন অস্বস্তি দেখা যায় মানুষটার মুখ জুড়ে। অবনী বেগমকে তাকিয়ে থাকতে দেখে আমজাদ সওদাগর বিব্রত বোধ করল। কিঞ্চিত হেসে বলল, কিছু বলবে? আমজাদ সওদাগরের প্রশ্নের বিপরীতে প্রশ্ন ছুড়ল অবনীও।
তুমি কিছু বলতে চাও? অবনীর প্রশ্নে আমজাদ সওদাগরেরও অস্বস্তি বাড়ল। সে যে কিছু একটা বলতে চায় তা তার মুখ দেখেই আন্দাজ করা যাচ্ছে, অথচ বলতে পারছে না। অবনী বেগম হয়তো আন্দাজ করতে পারল আমজাদ সওদাগরের না বলা কথাটা, অতঃপর ক্ষীণ হাসলো, ভারী কণ্ঠে বলল, আজ তোমাকে একটা সত্যি কথা বলি আমজাদ, অনেক বছরে পুষে রাখা মিছে এক আবরণে আজ ছিঁড়ে পেলি। আমজাদ সওদাগর অবাক হলেন অবনী বেগমের কথায়, বুড়ো কুচকে জিজ্ঞেস করলেন, কি কথা? এই যে আমি তোমার মেজো ভাইয়ের প্রাক্তন, এই কথাটা পিছে ইতিহাস জানাতে চাচ্ছি। আমজাদ সওদাগর বিস্ফোরিত নয়নে অবনী বেগমের দিকে তাকিয়ে রইলেন। এমন সময় এ কথা সে আশা করে নাই, আর এ বিষয়ে তার পরিবারে কখনো খোলামেলা আলোচনা হয়নি। তাই এমন আলোচনা যে কোশনিন কালেও হতে পারে তা তার ভাবনার বাইরে ছিল। অবনী বেগম আমজাদ সওদাগরের হতভম্বতা দেখে কিঞ্চিত হাসলো, বেশ আরাম করে বসে বলল, তোমাদের পরিবারে এসেছিলাম মনে পুষে রাখা ক্ষোভ নিয়ে তোমাদের ধ্বংস করে দিতে, কিন্তু বয়স বাড়ার সাথে সাথে তোমাদের প্রতি বেড়ে গেল মায়া। আর আমার ক্ষোভ যে কতটা ভিত্তিহীন তাও বুঝতে শুরু করলাম। তবে হয়তো আজ এসব কিছু বলা অহেতুক, তবে মনে হচ্ছে জীবনের এই পর্যায়ে এসে এই সত্যিটা তোমার জানা উচিত। কিছু অনুশোচনা তোমাদেরও থাকা উচিত ভুল ভাবার জন্য। আমজাদ সওদাগরের অবাকের পাল্লা ভারী হলো, বিস্মিত কণ্ঠে বলল, কি বলতে চাচ্ছ? যা বলতে চাচ্ছি তা শোনার জন্য তুমিও প্রস্তুত হও। আমার জীবনে মুমূর্ষু সেই অতীত। সময়টা গ্রীষ্মের মাঝামাঝি। আমাদের গ্রামে তখন ডাকাতের প্রকোপ বেড়েছে। দিনের বেলায় তো কাঠ কাটা রোদ, আর রাতে হতো তুমুল ঝড়। চারদিকে পানি বেড়েছে, সে পানি দিয়ে আসতো জলদস্যু। তাই গ্রামে বড় বড় পুলিশ অফিসার আসে, ট্রল বসানো হয় জায়গায় জায়গায়। তখন আমি ছিলাম 15 কিশোরী, এ গ্রাম ও গ্রাম দাপিয়ে বেড়াতাম। একদিন দুপুরে কাঠফাটা রোদ্দুরে দেখা হয় আমার জীবনের সর্বনাশা পুরুষের সাথে। কিশোরীর মন তখন সেই অপরিচিত পুরুষটার সান্নিধ্যে এসে কেমন কেঁপে উঠল। সে প্রথম আমি অনুভব করলাম বিশেষ কিছু, যা কখনো আমি এর আগে অনুভব করিনি। এক দুপুরে সেই অপরিচিত মানুষটাকে প্রথম থেকে আমার ভয়ে কেঁদে দেওয়ার উপক্রম। লোকটা কি সুন্দর করে আমাকে কাঁদতে না করলো, কি সুন্দর তার কথা, কিন্তু ভয়টা এতই জেঁকে ধরেছিল যে রাতে গা কাঁপিয়ে জ্বর এলো আমার। ঘরে আপা একা মানুষ, আমার তখন ধুম জ্বর। মধ্যরাতে বাবা মেয়ে তখন বেহাল অবস্থা। তখন গ্রামে তো তেমন ডাক্তার ছিল না। জ্বরে আমার দাঁতের দাঁত লেগে আসার উপক্রম। বাইরে তুমুল ঝড়। তন্মধ্যে বাইরে থেকে গাড়ির শব্দ পাওয়া গেল, যা তুমুল ঝড়ে ছাদ পেরিয়ে শোনা গেল। বাবা ছুটে বাইরে গেলেন। আমি তখন প্রায় জ্ঞান হারিয়ে ফেলবো অবস্থায়। ঝাপসা চোখে দেখলাম দুপুরে সে অপরিচিত পুলিশ অফিসারটা হন্তদন্ত হয়ে আমাদের ঘরে এসেছে, পাশে আরেকটা অফিসারও। দ্বিতীয়বার লোকটাকে দেখে আমি জ্ঞান হারিয়ে ফেললাম। যখন জ্ঞান ফিরে তখন দেখি আমাদের সদর হসপিটালে আমি ভর্তি। চারপাশে রোদের ঝিলিক। জানতে পারলাম পুরো একটা রাত আমি অবচেতন ছিলাম। আমাকে সেই পুলিশ অফিসারই হসপিটালে নিয়ে এসে সে গাড়ি দিয়ে। সারা রাত সে এখানেই ছিল, বাবাকে অনেক সাহায্য করেছে। কিন্তু জানি না আমার কেন যেন লোকটাকে ভয় লাগতো, কেমন একটা অনুভূতি হতো নিজেও বুঝতাম না। এই লম্বা চওড়া লোকটাকে দেখলেই বুকে ভয় হতো। হসপিটালে আমি 3 দিন ছিলাম। লোকটা 3 দিন রাতে এসে দেখে যেত। আমি তখন ঘুমিয়ে থাকার অভিনয় করতাম, যেন তার চোখে চোখ পড়লে আমি শেষ হয়ে যাব। আমার 15 বছরের জীবন তখন ততটা মজবুত ছিল না। 3 দিন পর বাড়ি ফিরলাম। শরীর সুস্থ হতেই আবার আমার ছোটাছুটি শুরু, গ্রামে চড়ে বেড়ানো শুরু। কিন্তু যখন পুলিশের গাড়িটা দেখতাম তখনই লুকিয়ে থাকতাম। একদিন দুপুরে পুকুরে নেমেছিলাম আমাদের গ্রামের আরো ছেলে মেয়ের সাথে। বাবা পাশের মাঠ থেকে চিৎকার চেঁচামেচি করছে যেন উঠে যাই পুকুর থেকে, কিন্তু কে শুনে কার কথা? আমি তো আমার দুষ্টুমিতে মত্ত। হুট করে তখন সেই চিরপরিচিত গাড়িটা এসে থামলো। ছেলে মেয়ে সব পুকুর থেকে উঠে দৌড়। আমার আবার তৎক্ষণাৎ মাথায় বুদ্ধি আসে কম। যতটুকু বুদ্ধি এলো ততটুকু কাজে লাগিয়ে আমি পুকুরে ডুব মারলাম। কিন্তু কতক্ষণ আর শ্বাস আটকে রাখা যায়? আমারও হলো বেহাল দশা। দম আটকে দ্রুত উঠে গেলাম। উঠতেই চোখে পড়লো পুলিশ বাবুর দিকে। সে বুকে হাত গুটিয়ে আমার দিকে তাকিয়ে আছে।
প্রথম দেখার পর আবার আমাদের দ্বিতীয়বার সরাসরি চোখে চোখ রাখা হলো। মানুষটার মুখটা দেখলেই আমার যেন কি হয়ে যেত। আমাকে এমন তাকিয়ে থাকতে দেখে সে ধমক দিল। তার রাশবাড়ি কণ্ঠে শরীরের প্রতিটা নিউরন কেঁপে উঠল। বাবা ছাড়া আমি কারো ধমকে ভয় পেতাম না, অভিমান তো দূরের কথা, অথচ আমি ভয় পেলাম লোকটার ধমকে। অভিমান করে উঠে গেলাম পুকুর ছেড়ে। বাবার পর এই দ্বিতীয় পুরুষ যার উপর আমার অভিমান হলো। অতঃপর দিন গড়াতে লাগলো। লোকটা তার বন্ধুকে দেখতাম প্রায়। আমাদের দেখলেই পুলিশ বাবু তার রাশভারী কণ্ঠে ডাক দিয়ে এটা ওটা বলতেন। কি সুন্দর হাসতেন। আমি কেবল অপলক তাকিয়ে থাকতাম। বাবা বলতো আমাকে বিয়ে করে নিয়ে যাবে এক রাজপুত্র। আমি মনে মনে ভাবতাম পুলিশ বাবু সে রাজপুত্র হলে খারাপ হবে না। আবেগের গাছে তখন ভালোবাসার ফুটল। ওরা দুই বন্ধু গ্রামে বেশ সুনাম কামালো। ওরা আসার পর কমে গেল ডাকাতির প্রকোপ। ওনার সাথে আমি প্রথম মানসিকভাবে ঘনিষ্ঠ হই এক ঘটনায়। আগে তো দূর থেকে দেখতাম, হাসতাম। সে ঘটনার পর আমাদের সম্পর্ক হয়ে গেল সহজ সরল। আমার এক বান্ধবীকে তার ইচ্ছার বিরুদ্ধে বিয়ে দিতে চাইলো। সে মানুষ প্রতিবাদ করেন। আমার বান্ধবী আবার পড়াশোনা করত। পুলিশ বাবু আমার বান্ধবীর পড়াশোনার দায়িত্ব নেন। এরপর থেকে মানুষটা প্রতিটা কাজে আমি মুগ্ধ হতাম। আমার সাথে তার সম্পর্ক একদম কাছ থেকে কাছের হয়ে গেল। মাঝে মধ্যে এটা সেটা রান্না করে পুলিশ বাবু আর তার বন্ধুর জন্য নিয়ে যেতাম। দুই বন্ধু কত তৃপ্তি করে খেত। এমন করে বছর পেরোলো। পুরো গ্রাম জেনে গেল আমাদের সম্পর্কের কথা। সবাই জানতো পুলিশ বাবুর সাথে আমার বিয়ে হবে, কিন্তু কথা থামালো অবনী বেগম। আমজাদ সওদাগরের তখন হাত পা কাঁপাকাঁপি অবস্থা। যে সত্যের মুখোমুখি সে আজ হয়েছে তা না জানতে পারলে যে নিস্তার নেই। সে উত্তেজিত কণ্ঠে বলল, কিন্তু কি? অবনী বেগমের দীর্ঘশ্বাসে ভরা ভারী হলো বুক। চোখে টলমল করে উঠল সেই অতীত। বাবার বিষ খাওয়ার শরীর যা কাদায় মাখামাখি হয়ে পড়েছিল মাঠে। কি বিভৎস সে স্মৃতি, কি বিশ্বাসঘাতক মানুষ। এয়ারপোর্টের বিশ্রী শোরগোল, একটু পর পর ফ্লাইট ছাড়ার ঘোষণা। অবনী বেগমের চোখে টলমল অশ্রু। আমজাদ সওদাগর ক্ষণে ক্ষণে উৎকণ্ঠিত হচ্ছে, অধৈর্য কণ্ঠে বলল, কিন্তু কি বলবে তো? আর ওই পুলিশ অফিসার কি মেজো ভাই সাহেব ছিলেন? তুমুল কান্নার বেগের মাঝেই হাসি এসে পড়ল অবনী বেগমের। আহারে, তার আত্মনাদ ছুতে পারল না কাউকে, বরং সন্দেহ পরিষ্কারের জন্য উন্মুক্ত মানুষ। বেশ বড়সড় এক দীর্ঘশ্বাস ফেলে অবনী বেগম চোখ বন্ধ করলেন। অতঃপর বলা শুরু করলেন, তখন সময়টা বর্ষাকাল। হুট করে গ্রামে কেমন যেন একটা বিশৃঙ্খলা সৃষ্টি হলো। ছেলে মেয়ে নেশায় আসক্ত হয়ে যাচ্ছিল। চুরি, মারামারি, হানাহানিতে গ্রাম উত্তপ্ত। আমার সাথে কত বন্ধু নেশায় আসক্ত হয়ে যাচ্ছিল। এক অরাজকতার সৃষ্টি হলো। এই নেশা কে বা কারা প্রচার করছে তার সন্ধান পাচ্ছিল না কেউই। নতুন আরো পুলিশ অফিসারের আগমন ঘটলো। আমিও ততক্ষণে বারান্ত শরীরে বেশ বড় হয়ে গেলাম। কোনো বিয়ের সম্বন্ধ আসতো না, কারণ সবাই জানতো আমার সাথে পুলিশ বাবুর সম্পর্ক। হয়তো বেশ গভীর শারীরিক আল, কিন্তু তেমন কিছুই ছিল না। সে আমার হাত ধরেছিল দুই একবার, এর বেশি কিছুই না। কিন্তু মানুষ তো বরাবরই বেশি ভাবতে পছন্দ করে। বাবা তখন ওনাকে বারবার চাপ দিত, বিয়ের প্রস্তাব দিত। উনি বলতো ওনার শহরে গিয়ে পরিবারের সাথে কথা বলে প্রস্তাব নিয়ে আসবে। আমারও হুড়মুড় করে শরীর বাড়ল। কিশোরী থেকে নারীতে পরিবর্তিত হচ্ছি। গ্রামের অবস্থা বেহাল থেকে বেহাল হওয়া শুরু করলো। রাস্তায় বের হওয়া বিপদ হয়ে গেল। ঘরে সারাদিন বসে থাকতাম, দিন গুনতাম সে বোধহয় আসবে, কিন্তু আশার আলো কেবল হতাশায় পরিণত হলো। বর্ষার এক মাঝামাঝি সময় হুট করে সে একেবারে উধাও হয়ে গেল। তার বন্ধুর কাছে ছুটে গেলাম, খোঁজ দিতে পারলো না সে। আমি কেঁদে কেটে একাকার। গ্রামের মানুষ ততদিনে আমাকে কলঙ্কের কালি লেপটে দিয়েছে। আমাকে নাকি নষ্ট করে সে মানুষ চিরতলে গিয়েছে। বাবার অবস্থা করুণ হতে লাগলো। আমার হাসি খুশি বাবাটা কেমন নীরব হয়ে গেল। আমি কেবল ফ্যাল ফ্যাল করে দেখতাম। সে নীরবতা কাকে জানাবো? তখন আমার কেউই ছিল না। অতঃপর তার বন্ধু আমাদের ভরসা দেয়, খুঁজে নিয়ে আসবে জানায়।
কতগুলো দিন পেরিয়ে গেল হতাশায়। অতঃপর তার বন্ধু অনেক খোঁজ খবর করে জানতে পারলো তার পরিবারের সবাইকে নাকি মেরে ফেলা হয়েছে। পুলিশ বাবু এরপর থেকে নিরুদ্দেশ। আমার তখন হাউমাউ করে কান্না। লোকটা গেল কোথায়? আল্লাহর দরজায় 3 বার করে মাথা ঠুকতাম যেন সে ফিরে আসে। অতঃপর বর্ষার শেষের দিকে একদিনের কথা, আমি ভর দুপুরে ঘুমিয়েছিলাম। বাহিরে ঝলমলে রোদ। গ্রামের এক ছেলে এসে খবর দিল তার দেখা নাকি পাওয়া গেছে, আমার পুলিশ বাবু নাকি ফিরে আসছে। আমি সেই ভর দুপুরে এলোমেলো শরীর নিয়ে ছুটে গেলাম। গ্রামের মাঠে তখন তুমুল ভিড়। থানার সবচেয়ে বড় অফিসারও নাকি এসছে। কত বড় বড় মানুষ, কত অফিসার। আমি আমার পুলিশ বাবুর দিকে তাকাতেই থমকে গেলাম। শরীরে কালো পোশাক, চেহারা একেবারে ভেঙে গেছে, চোখগুলো কেমন ভেতরে চলে গেছে, মুখ ভর্তি চাপদারি। মানুষটাকে মাঠের মাঝখানে একটা গাছে বেঁধে রেখেছে। পরে জানতে পারলাম মানুষটা নাকি দেশদ্রোহী। পরিবার মারা যাওয়ার শোকে সে এই কালো দুনিয়ায় চলে গিয়েছে। সৎ থেকে তো পরিবার হারাতে হয়েছিল, অসৎ হয়েছে তাই গ্রামের নেশায় প্রবেশও সে করিয়েছে। আমি মানতে পারিনি মানুষটার বিধ্বস্ততা। ছুটে যেতে চাইছিলাম তার কাছে, কিন্তু আমাকে যেতে দেওয়া হয়নি। মৃত্যুর আগে নাকি সকলের শেষ ইচ্ছা পূরণ করা হয়, কিন্তু মানুষটা আমাকে একবার ছুঁতে চেয়েছিল, সেই ইচ্ছেটাও ওরা পূরণ করতে দেয়নি। আমি কত কাঁদলাম, হাউ মাউ করে কাঁদলাম। আমার কান্না ওদের হৃদয় অব্দি পৌঁছায়নি। আমি ভিক্ষে চেয়েছিলাম মানুষটার প্রাণ, বলেছিলাম আমরা অনেক দূরে চলে যাব, এ পাপে আর ডুবতে দেব না মানুষটাকে। ওরা শুনেনি। আমার এত যত্নের ভালোবাসা, আহা কি নিদারুণ, কি বিধ্বস্ততা। মানুষটাও আমাকে একবার ধরতে চেয়েছিল, কিন্তু তার আগে তার শরীরে পরপর 6টা গুলি করে ছিন্ন ভিন্ন করে দেওয়া হয়। রক্তে লাল হয় আমার প্রিয় স্বজনবাদী মাঠ। যে মাঠে মানুষটার হাত ধরে ছুটে বেরিয়েছিলাম, সে মাঠে পড়ে থাকে নির্লিপ্ত ভাবে আমার পুলিশ বাবু, যার সুনামে একদিন গ্রাম মুখরিত ছিল। তার লাশ সেদিন দেশদ্রোহী লাশ হিসেবে গণ্য হয়েছিল। আর তাকে গুলি করেছিল কে জানো? তার প্রাণপ্রিয় বন্ধু, তোমার ভাই নুরুল সদাগর। আমার চোখ ভরে দেখতে দেয়নি আমার পুলিশ বাবুকে। ওরা পাষণ্ড। আমি হাউ মাউ করে কেঁদেছি, কি ব্যথা নিয়ে চিৎকার করেছি। মৃত্যুর পরেও মানুষটার চোখ মেলে যেন অপলক চেয়েছিল আমার দিকে। আমি শেষবার ছুঁতেও পারলাম না, দেয়নি ছুঁতে আমায়। তোমার ভাই সেদিন বন্ধুত্ব ভুলে হয়তো কর্তব্য পালন করেছিল, কিন্তু আমি আজও ভুলিনি ভয়াবহতা। আমার মানুষটার এই দশায় আমি আজও ভুলিনি। প্রকৃতি আমার এসবটা নিয়েও ক্ষান্ত হয়নি। যখন আমি গুটিয়ে গেলাম শূন্যতায়, আমার বাবা আমার বিধ্বস্ততা অবস্থা সহ্য করতে না পেরে বিষ খেয়ে সে মাঠে আত্মহত্যা করে। মানুষটা মারা যাওয়া 3 দিনের মাথায় সেদিন সন্ধ্যায় তুমুল ঝড়। আব্বা ঘরে নাহি ফিরে। চিন্তায় চিন্তায় আমি মরিয়া। আব্বাটা ছাড়া আমার কেউ ছিল না এই দুনিয়ায়। অবশেষে পরের দিন সকালে মানুষের খোঁজ দিল আব্বা আমার স্বার্থপর হয়েছে, আমায় এই গোটা দুনিয়া একা রেখে চলে গেছে। আমার আব্বা বেমানি করেছে, আব্বা আমার বিশ্বাসঘাতক। ওরা কেউ কথা রাখলো না, কেউ আমার রইল না। ওরা শেষ করে দিয়েছিল আমায়। এই সবটা হারানোর যন্ত্রণায় রাগ গিয়ে পড়েছিল তোমার ভাইয়ের উপর। সেও তখন ট্রান্সফার হয়ে শহরে চলে এসেছিল। অতঃপর প্রতিহিংসার আগুনে দাউ দাউ করে জ্বলে আমিও পা রাখলাম সদাগর বাড়ি। এরপর আগুন আজ কেবল মায়া হয়ে রইল। অবনী বেগমের চোখ অশ্রুর ঢেউ, ক্ষণে ক্ষণে কেঁপে উঠছে সে কান্নার দাপটে। আমজাদ সওদাগরের চোখেও দেখা গেল অশ্রুদের ভিড়। এতটা দুঃখ পুষে রেখেছে একজন মানুষ, তার সাথে এত বছর ঘর করে গেল, অথচ সে টেরেই পেল না, বরং মিছে ভ্রম নিয়ে করে ফেলেছে জীবনের চরম ভুল। এ ভুলের মাসুল আদৌ দেওয়া যাবে? তন্মধ্যেই অবনী বেগমের প্লেন ছাড়ার সময় হলো। চোখের জল মুছে অবনী বেগম ব্যাগটা কাঁধে চড়িয়ে উঠে দাঁড়ালো। আমজাদ সওদাগর আমতা আমতা করে কেবল ডাক দিল, অবনী। পথিমধ্যে থামিয়ে দিল অবনী বেগম। মুচকি এসে বলল, তুমি হয়তো আজ যা বলতে চাও তাও আমাকে দ্বিতীয়বারের মতো ভেঙে দেবে। প্রথমবার ভেঙে গিয়ে অনেক কষ্টে জোড়া লেগেছিল, দ্বিতীয়বার হয়তো আর পারবো না।
তোমার আমাকে নিয়ে ভুল ধারণা ছিল, আমিও ভাঙতে চাইনি। ভেবেছিলাম একটা কলঙ্ক লাগুক তোমার ভাইয়ের গায়ে। আমি অবাহিনী তো চির কলঙ্কে নিয়ে ছিলামই। তাছাড়া তুমি যেভাবে ধোঁয়াশায় আমিটাকে আঁকড়ে নিয়ে ভালোবেসেছিলে, আমিও ভুলে গিয়েছিলাম ভালোবাসাটাও যে রং বদলাতে পারে। আজ তাই আফসোস করলাম, তুমিও না হয় একটু আফসোস করো। আমাকে সব খুলে বলতে না পারার আফসোস, আমাকে অনেক ভালোবেসেও কিছুটা কম ভালোবেসেছো সেই আফসোস। কিছু আফসোস থেকে যাক, অবসাদ জাগবে। আমার এতদিনের ভুলে গিয়েও খুশি ছিলে, আজ থেকে না হয় প্রতিক্ষণ মনে রাখলে। আমি আজ একটু স্বার্থপর হলাম, কি সুন্দর তোমার মনে আফসোস জাগালাম। ভালো থেকো, কেমন? আমজাদ সওদাগর কেবল তাকিয়ে রইল অবনী বেগমের যাওয়ার পানে। সত্যি হয়তো সে অনেক ভালোবেসেও কোথাও একটা ভালোবাসতে পারেনি। সত্যি বলতে এক জীবনে হয়তো অনেকটা ভালোবাসা কাউকে দেওয়া যায় না। আজ সূর্য তার উত্তপ্ততা দুহাত ভরে উজাড় করে বেকার যুবকদের জ্বালিয়ে দেওয়ার নামে পথে ঘাটে চাকরির খোঁজে হন্তদন্ত হয়ে অনবরত ছুটে যাওয়া বেকারদের বেলা সূর্য মানুষদের মতন কঠোর হয়েছে। উত্তাপে সে ঝলসে দিতে চাচ্ছে বেকারদের দূর দূরান্তে হেঁটে যাওয়ার শক্তিকে। তবে বেকাররা সূর্যের চেয়েও তেজি হয়। মাথায় বেকারত্ব যে বোঝা, এই বোঝার চেয়ে আরও বেশি কঠিন তাদের কাছে কিছু মনে হয় না। পেটে ক্ষুধা, পকেটে বাবার ওষুধের লিস্ট, হাতে প্রেমিকার বিয়ের কার্ড, মাথায় দায়িত্বের ভারী বস্তা, এসবকে ছাড়িয়ে যেতে পারে না সূর্যের তেজ। চাকরির 6 নাম্বার পরীক্ষাটাও আজ দিয়ে দিল বাহার। মাঝে সে অনেক ছোটাছুটি করেছে একটা চাকরির জন্য। কত রাত ঘুমিয়েছে ফুটপাতে। রাতের রাস্তায় ভয়ঙ্কর শীতলতায় বুকে বেঁধেছিল নিউমোনিয়ার সংসার। তবুও সে থামেনি। এখানে ওখানে যোগ্যতার বটবৃক্ষ ঝাঁকিয়ে করেছিল চাকরির সন্ধান। অথচ বাহার তখন জানতই না ঢাকার তৈরি এই অযোগ্য শহরে যোগ্যতা কেবল নিরেট নিশ্চুপ, মূল্যহীন পরিত্যক্ত কবর। আজ বাহার তা জানে। তবে আজ তার একটা চাকরির জন্য তেমন হাহাকার নেই। বেকারত্ব তো সব কেড়েছে। এখন বেকারত্বের হাহাকার বাহারের ভেতর ছুতে পারে না। চাকরির চিন্তায় আজকাল তার আর রাত জাগতে হয় না। তবে আজ হুট করে মনে হলো চাকরির তার প্রয়োজন। পায়ের নিচে একটা শক্ত ভিত্তি প্রয়োজন। মানুষ হয়ে জন্ম নিলে বেকারত্বের অভিশাপে কুকুর বিড়াল হয়ে বেঁচে থাকা জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা। আর একজন পুরুষের ব্যর্থতা সমাজের কাছে হাস্যকর। মাথার উপর রোদের প্রখরতা, ঘামে ভিজে গেছে শরীরের খুব একটা সস্তার টি শার্ট খাড়া, এলোমেলো ঝাঁকড়া চুল লেপটে গেছে পরম অবহেলায় কপালের মধ্যিখানে। সিগারেটের ঝলসানো ঠোঁটগুলো আর গালে চাপদারি অবাধ বিস্তারে বাহার ভাইকে কেমন অবহেলায় হারানো নিদারুণ কোনো সুন্দর নির্দেশন লাগছে, যাকে দেখতে দেখতে কাটানো যাবে শত সহস্র যুগ। হুট করেই প্রচণ্ড পথচারীদের ভিড়ের মাঝে বাহারের মাথায় আর রোদ লাগছে না। সে হারছে, তার তালে তাল মিলিয়ে একটা ছায়াও হারছে, বিরাট ছায়া। বাহার অবাক হয়ে পাশ ফিরে তাকাতেই দেখলো কাঁচ সমান চুলগুলো জুটে করে খুব সাদামাটা পোশাকে কি সুন্দর হাসি দিয়ে দাঁড়িয়ে আছে চিত্রা। কপালে অবস্থানরত ভ্রুদয় আপনা আপনিই কুঁচকে গেল বাহারের। অবাক কণ্ঠে সে প্রশ্ন ছুড়ল, এই যে মেয়ে, এখানে কি? চিত্রা বাহারের পায়ের সাথে পা মিলিয়ে ডান হাতে ধরে রাখা রঙিন ছাতাটা নিয়ে হাঁটতে হাঁটতে বলল, রৌদ্রের মাঝে ছায়া হতে এসছি। এই যে গরম আপনাকে কেমন নাজেহাল করে দিয়েছে, তা তো আমার মোটেও ভালো লাগে না। রোদ ভালো, রোদের শোক ভুলে যাওয়ার ওষুধ থাকে। অতিরিক্ত রোদ মাথায় থাকলে শোক তখন মস্তিষ্কে বিচরণ করতে পারে না। কিন্তু আমরা বরাবরই শীত পছন্দ করি, অথচ শীতলায় শোক গাঢ় হয়। যারা অতীব বিষণ্ণতায় ভুগে তাদের উচিত সারাদিন রোদের দাবানল সহ্য করে পথ থেকে পথান্তরে ঘুরে বেড়ানো। আচ্ছা বাহার ভাই, এত মানুষের ভিড়ে যে এমন হেলে দুলে হাঁটছেন, বিরক্ত লাগে না? এই হাজার মানুষের ভিড়ে থাকলে একাকিত্ব অনুভব হয় কম। মনে হয় আমার মানুষটা থাক, অনেক মানুষ তো আমার আশেপাশে আছে। জীবনকে পজিটিভ অনুভব করাও, তবেই না বেঁচে থাকা সার্থক। চিত্রা একরাশ মুগ্ধতা নিয়ে তাকিয়ে রইল এই বেকার যুবকটার দিকে। কে বলেছে এ শহর শুধু অর্থের পূজারি? এই যে কিছু কিছু কিশোরীর মনে বেকার বাহার ভাইরা তো একরাশ প্রশান্তি। চিত্রাকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকতে দেখে আর চোখে তাকালো বাহার। ফিসেলে কণ্ঠে বলল, এভাবে তাকিও না মেয়ে, দুর্বলতা হানা দেয়। আচ্ছা মেয়ে, তুমি আজকাল বুকের বাঁ পাশটায় উকিঝুঁকি দাও কেন? এটাই কেন তবে বিচরণ?
বাহারের প্রশ্নে লজ্জায় লাল হলো চিত্রার মুখ। বাহার ভাই দারুণ অস্বস্তি দিতে জানে। হারতে হারতে পথিমধ্যে বাদামও খেলো দুজন। ভাগাভাগি হলো আরও কিছু অনুভূতি। অষ্টাদশীর জন্য এই যেন ঢের। অবনী বেগম দেশে ফিরেছেন। 5 দিন হতে চলল। স্বাভাবিক সহজ সরল জীবনযাত্রায় সে ফিরে এসেছেন। ভিন দেশে যা চোখ দেখেছে তা সে ভিন দেশেই যেন রেখে এসেছে। সে খবর কাউকে জানায়নি, সে কাউকেই না। বাড়িটাতে আবার কিছুটা গমগমে ভাব। কেবল মুনিয়া বেগমের শূন্যতা আজ হঠাৎ বেশ অনুভব হচ্ছে। এত খোঁজ খবর করেও মানুষটার কোনো খবর পাওয়া গেল না। চৈত্রের গল্প যেমন বৈশাখের হাওয়ায় মিলিয়ে যায়, তেমন মিলিয়ে গেল মানুষটা। কতগুলো দিন মানুষটা ছাড়া দিন কাটাচ্ছে সওদাগর বাড়ি। রান্নাঘরে রান্নায় ব্যস্ত অবনী বেগম। তাকে হাতে হাতে সাহায্য করে দিচ্ছে চিত্রা। ওই আপা ভার্সিটিতে গেছে, না হয় সেও সাহায্য করত। আজকাল রোজা সওদাগরকে রান্নাঘরে তেমন দেখা যায় না। বেশ অদৃশ্য এক ক্ষমতার দাপট যেন পেয়ে বসেছে তাকে। না চাইতেও সবটা কেবল তার ইশারায় হচ্ছে। আর এসবের সবচেয়ে ভুক্তভোগী মানুষটা হলো চিত্রা। হুট করেই চোখের বালি হয়ে গিয়েছে সে। রান্নাঘরে ভয়াবহ রকমের গরমে ঘেমে নিয়ে একাকার চিত্রা। ছোট মুখটা কেমন শুকিয়ে গেল। মাহীনতার অভাব যেন তার পুরো মুখমণ্ডলে বিস্তার করছে। বাড়ির সবচেয়ে অপরিচনীয় মানুষ দোয়েলের মায়া লাগলো চিত্রার জন্য। সেই কিশোরী দোয়েল বেশ মায়া মায়া কণ্ঠে বলল, চিত্রা আপা, আপনি ঘরে গিয়া একটু গোসল করেন। কেমন ঘাইমা গেছেন? আমি তো আছি এইখানে। চাচিরে আমি আগায় পিছাই দিব। অবনী বেগমও চুলায় খুন্তি নাড়তে নাড়তে চিত্রার দিকে তাকালো। শ্যামলা মুখটা গরমে কেমন লাল হয়ে গেছে মেয়েটার। অবনী বেগম আদরের স্বরে বলল, হ্যাঁ চিত্রা, যাও তোমার ঘরে গোসল করো। গরমে কি অবস্থা হয়েছে তোমার? রান্নাঘরে এই জন্য আসতে বলি না, যাও যাও। চিত্রা পেঁয়াজের শেষ টুকরোটা কাটতে কাটতে বলল, এই তো যাচ্ছি, আর একটু। অবনী বেগম আর কিছু না বলে কেবল হতাশার শ্বাস ফেললেন। বাড়িতে আসার পর বাড়ির নীরব পরিবর্তনটা সে বেশ সূক্ষ্মভাবে খেয়াল করেছে। আর বেশিরভাগ সদস্য কেমন যেন এই পরিবর্তনের সাথে তাল মিলিয়ে চলেছে নির্দ্বিধায়। একমাত্র তুহিনের জন্য পরিবর্তনগুলো ধারালোভাবে করতে পারছে না রোজা সওদাগর। ক্ষমতার লোভ সবচেয়ে বড় লোভ। এই লোভে মানুষ চোখ থাকতেও অন্ধ হয়ে যায়। পেঁয়াজগুলো সুন্দর করে কেটে ছোট চাচির সামনে রাখলো চিত্রা। অবনী বেগম মাথায় হাত বুলিয়ে ধীর কণ্ঠে বলল, চিন্তা করো না চিত্রা, তোমার আম্মু ফিরে আসবে। সে তোমাকে 1 মিনিটও চোখের আড়ালে রাখতে পারতো না। হয়তো অভিমান হয়েছে খুব, তাই এতদিন যাবৎ তোমার থেকে দূরে। অনেকগুলো দিন পর কারো সেনের হাত পেতেই অষ্টাদশীর প্রগাঢ় অভিমান ঠোঁট ফুলিয়ে ছিটকে বেরিয়ে আসতে চাইল, কিন্তু সে বের করতে দিল না। বরং অমনিল একটা হাসি দিয়ে বলল, মা হয়তো দূরে আছে, কিন্তু আমি সবসময় অনুভব করি তাকে। তুমি চিন্তা করো না চাচি, আমি ঠিক আছি। অবনী বেগম আর কিছু বলার আগেই চিত্রা রান্নাঘর থেকে প্রস্থান করলো। দীর্ঘশ্বাসে বাড়ি হলো পরিবেশ। হাসি খুশি পরিবারটা আদলে থাকা মানুষগুলোর নির্মমতা বেরিয়ে আসছে যেন ভদ্রতার মুখোশ ঠেলে। ঝিম ধরা ভারী সন্ধ্যা, বৈরিতার বিবর্ণ বাতাস। ওহি কাদের ব্যাগটা মুঠোয় চেপে ধীর গতিতে হাঁটছে। আজকাল চিত্রাকে তাদের বাড়ির গাড়ি দেওয়া হয় না যাতায়াতের সুবিধার জন্য। মেয়েটার হাতে টাকাও বোধ হয় নেই। ওহি দিতে চাইলেও নেয় না। হেঁটে হেঁটে বাসে চেপে যাতায়াত করে সে। কলেজ বাসা থেকে কাছেই, রিক্সা দিয়ে আসা যাওয়া করা যায়, হেঁটেও আসা যায়, কিন্তু কোচিং বেশ খানিকটা দূরে। গাড়ি ছাড়া উপায় নেই। চিত্রার আবার বাস ড্রাইভিং সহ্য হতো না, বমি করে ভাসিয়ে দিত। অথচ আজ এই মেয়েটা নির্দ্বিধায় আসা যাওয়া করছে সে বাসেই। চিত্রার প্রতি এমন অন্যায়ের নীরব প্রতিবাদে ওহিও বাড়ির গাড়ি ব্যবহার ছেড়ে দিয়েছে। ওহি 2য় বর্ষের ফাইনাল পরীক্ষা চলছে। সারা রাত দিন পড়াশোনা করেও তার তৃপ্তি মিলছে না। পরীক্ষার হলে গেলেই সে যেন সব ভুলে যায়। কি একটা অবস্থা! এই যে মিস, শোনেন প্লিজ। পরিচিত কণ্ঠ নীরব রাস্তায় যেন ঝংকার তুলল। ওহির ঝিমিয়ে থাকা চিত্ত মিনিটেই চঞ্চল হয়ে উঠল। কপাল কুঁচকে বিরক্ত ছড়িয়ে গেল তার সারা মুখে। পায়ের গতি থেমে গিয়েছে ততক্ষণে। নীল রঙের পাঞ্জাবি পরা সুদর্শন নৌসাদ খুব দ্রুত এগিয়ে এলো। ওহির পাশাপাশি এসে দাঁড়ালো। মুখে তার বিরামহীন সেই হাসিটা, কণ্ঠে মধুরতা। পাশে এসে দাঁড়াতেই মিষ্টি হাসি বজায় রেখেই বলল, পরীক্ষা কেমন হলো শুনি? ওহির চোখ মুখে তখন আধার করা বিরক্ত। কণ্ঠ ঝাঁঝালো করে সে উত্তর দিল, আপনাকে বলতে হবে? হ্যাঁ বলতে হবে বলেই তো জিজ্ঞেস করা। নওশাদের স্বাভাবিক উত্তরে ওহি চোখে মুখে ধরা দিল বিস্ময়। লোকটা পাগল টাগল নাকি?
ঝাঁঝালো কণ্ঠ আর স্বাভাবিক কণ্ঠের পার্থক্য বোঝে না নাকি? বিরক্ত হয়ে আবার নিজ গন্তব্যে হাঁটা ধরল সে। নওশাদও পায়ে পা মিলিয়ে হাঁটতে লাগলো, বলল, আপনি যেন কোন ডিপার্টমেন্টের স্টুডেন্ট? সাইকোলজি। বাহ, তবে তো রীতিমতো মানুষের ভেতরের তথ্য বোঝার বিশেষ ক্ষমতা আপনার আছে, তাই না? নওশাদের কথায় থামল ওহি, বুকে দুহাত ভাঁজ করে বলল, হ্যাঁ আছে, বলেন আপনার কি বলে দিতে হবে? নওশাদ কতক্ষণ মিছে মিছে ভাবুক মানুষ হলো, অতপর বেশ জয়ী একটা হাসি দিয়ে বলল,